একটি জাতিকে ধ্বংস করার জন্য কিন্তু ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়াই এনাফ। এই এনসিপির অধিকাংশই কর্মী নেতা সব এই স্টুডেন্ট। যে ফাইলটি ডেপুটি সেক্রেটারি লেভেলে নিষ্পত্তি হওয়ার কথা, এখন কিন্তু সেটি হচ্ছে না। ওই ডেপুটি সেক্রেটারি উপরে পাঠিয়ে দিচ্ছে, ফাইলে লিখে দিচ্ছে স্যার দেখুন, ওই স্যারের কাছে চলে যায়, স্যার জয়েন্ট সেক্রেটারি পাঠাচ্ছে এডিশনাল সেক্রেটারির কাছে, এডিশনাল সেক্রেটারি দায়িত্ব নিচ্ছে না। কারণ সামনে কোন সরকার আসে, আমি এই ফাইলের কারণে আবার কি হাত করা পড়বো নাকি? সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিশেষ সংবাদদাতা ওবায়দুল্লাহ বাদল। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। বাদল ভাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে আগামীকাল বাংলাদেশ সময় সকালে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হবার কথা রয়েছে। এখনো পর্যন্ত বৈঠকটি নিশ্চিত যে এই বৈঠকটি হচ্ছে, এবং এই বৈঠকটি ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আলাপ আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আশার সঞ্চার হয়েছে যে পরবর্তী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে, কখন হবে, বা সুনির্দিষ্ট যে রোডম্যাপ বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইস্যুতে এক ধরনের মান অভিমান চলছিল তার অবসান ঘটবে এবং বাংলাদেশ যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু করতে যাচ্ছে সেটি শুরু হবে। আরেকটি খবর রয়েছে, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশ এমপি এবং কিছুদিন আগে মন্ত্রীও ছিলেন, যিনি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারিয়েছেন, সেই টিউলিপও কিন্তু প্রফেসর ইউনূসের সাথে একটি বৈঠক করবার জন্য একটি আবেদনপত্র দিয়েছেন। যে আবেদনপত্রটির ভাষা আসলে নিয়ে অনেক আপত্তি আছে। অনেকেই বলেছেন যে এটি এক ধরনের অডাসিটি বা ঔদ্ধত্যপূর্ণ বাক্য চয়ন হয়েছে বা শব্দ চয়ন হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, কিয়ার স্টারমার, তার সাথেও অন্তর্বর্তীকালীন সরকারের একটি বৈঠক হবার কথা ছিল, কিন্তু স্টারমার সেই বৈঠকটি করতে চাচ্ছেন না। তারা আশঙ্কা করছেন যে প্রফেসর ইউনূস স্টারমারকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে প্রশ্ন করতে পারেন যে দুর্নীতির পরেও, এত দুর্নীতির প্রমাণ বা অভিযোগ উঠবার পরেও টিউলিপ সিদ্দিকীকে দল থেকেও দলীয় যে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়নি এবং তার পক্ষে সাফাই কেন গাইছেন, এই বিষয়টি উঠে আসতে পারে। এই আশঙ্কা থেকে হয়তো কিয়ার স্টারমার প্রফেসর ইউনূসের সাথে বৈঠকটি করছেন না, এরকম একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে কিং চার্লস এর কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এই সকল বিষয় নিয়ে, এবং যে এই দীর্ঘ 17 বছর পরে এবছর রমজানের ঈদটি যেমন নির্বিঘ্ন ছিল, শান্তিপূর্ণ ছিল, এক ধরনের উৎসব ছিল, আমরা ঈদুল আজহাও দেখেছি যে এক ধরনের উৎসব বা স্বস্তি ছিল জনমনে। এই সকল বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। শুরু করতে যাচ্ছি লন্ডনের তারেক ইউনূস বৈঠক। ধন্যবাদ সাইদ খান। এটি শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ যে এই বৈঠক নিয়ে ওইদিকে চোখ তা না। উপমহাদেশের যে রাজনীতি, মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে বৈঠকটি, এটি বিএনপির মহাসচিবের ভাষায় বলতে হয় যে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। মানে এই যে বাংলাদেশের যে রাজনীতিক যে বর্তমান যে সিচুয়েশনটা, বিএনপি নির্বাচন চাচ্ছেন ডিসেম্বরের ভিতরে, বিএনপি সহ 52টি দল, অধিকাংশ দলই চাচ্ছে ডিসেম্বরে। এনসিপি এবং জামাত তারা চাচ্ছে যে প্রফেসর ইউনূস এপ্রিলের কথা বলেছেন, ওনারা সেটাকে স্বাগত জানিয়েছে। এই যে দুইটি বৃহৎ দলের ভিতরে যে নির্বাচনের তারিখ নিয়ে যে ধরনের একটু দ্বিধাদ্বন্দ্ব বা বলা চলে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্বটি এই বৈঠকে
সমাধান হতে পারে বলে সবার বিশ্বাস। কোন কোন পথে যেতে পারে, এগোতে পারে এই আলোচনা? আপনি একজন সংবাদকর্মী হিসেবে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রশাসন, গত ফ্যাসিবাদী শাসন সবকিছুই আপনি একেবারে খুব কাছ থেকে প্রত্যক্ষ করবার সুযোগ হয়েছে। এই আলোচনা ঘিরে নানান ধরনের জল্পনা কল্পনা যেমনি আছে, সম্ভাবনাও তো তৈরি হয়েছে। সেই কোন কোন পথে যেতে পারে? যদি আদৌ মীমাংসা না হয় তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হবে? প্রথমত আমরা আশাবাদী যে আমার একটা ধারণা বা আমি যেভাবে যতটুকু জানতে পেরেছি তাতে মনে হচ্ছে যে বিএনপি হয়তো প্রধান উপদেষ্টার সম্মানে বা বাংলাদেশ বর্তমান সরকারের সম্মানে হয়তো 2 মাস বা 1 মাস ছাড় দিতে পারেন। আবার অন্যদিকে বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিশাল জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী হয়তো অন্তর্বর্তীকালীন সরকারও এপ্রিল থেকে হয়তো সামনের দিকে চলে আসতে পারে বলে আমার বিশ্বাস। আমার ধারণা এই বৈঠকটি যদি ফলপ্রসূ হয় সেই ক্ষেত্রে হয়তো আমরা একটি নির্বাচনের সুনির্দিষ্ট হয়তো ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অথবা ফেব্রুয়ারির মাঝে নির্বাচন হতে পারে এরকম রয়েছে। হ্যাঁ, রমজানের আগেই নির্বাচনটি, কারণ রমজানের ভিতরে তো আর নির্বাচন করা সম্ভব না, বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি, ধর্মীয় সামাজিক কালচার, এতে আসলে জাতীয় নির্বাচনের মতো নির্বাচন নরমালি রমজানের মধ্যে অন্তত হবে না। আবার রমজানের পরে পাবলিক পরীক্ষা আছে, তারপরে ঝড় বৃষ্টি আছে, নানান কারণে এটি আসলে মূলত গত 2 দিন ধরে আমরা যে পত্রপত্রিকায় দেখেছি আবহাওয়াবিদদের ধারণা এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা কিন্তু সবাই বলছেন যে আসলে নির্বাচনটি ফেব্রুয়ারির আগেই হওয়া উচিত। বাংলাদেশের মানে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী এটি হলেই সবচেয়ে ভালো। কিন্তু ফেব্রুয়ারির পরে গেলেই আমাদের যে নিয়মিত কিছু কাজ থাকে, নিয়মিত পরিবেশগত কিছু দুর্যোগ আসে, বৃষ্টি হয়, কোন কোন জায়গায় বন্যা হয়, এই জায়গাগুলোতে আসলে জাতীয় নির্বাচন করা খুব একটা মানে এক এক অঞ্চলের আবহাওয়া কিন্তু এক এক রকম, যে কারণে আসলে নির্বাচনটি সম্ভবত যদি কর্তৃপক্ষ এখানে আসলে ওই বৈঠকটি মূলত সিদ্ধান্ত, বৈঠকটি 1 to 1 হবে। হ্যাঁ, 1 to 1 ডেলিগেশন থাকছে না। এবং আমার ধারণা যে এখানে প্রধান উপদেষ্টা উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও বাংলাদেশ সম্পর্কে তার কিন্তু তার ভালো জ্ঞান আছে এবং উনি বিচক্ষণ একজন ব্যক্তি। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি গত 15-16 বছরে লন্ডনে থাকলেও বাংলাদেশে কিন্তু এমন একটি সেকেন্ড বা মিনিট যায় নাই যে উনি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন না, ডিসকানেক্টেড হয়েছে। হ্যাঁ, উনি কিন্তু একেবারেই রুট লেভেল পর্যন্ত ওনার মতো ওই পর্যায়ের একজন নেতা একদম গ্রামের একজন কৃষকের সাথেও কথা বলেছেন বলে আমরা গণমাধ্যমে দেখিয়েছি। তাই উনি নিশ্চয়ই সামনে সরকারের সঙ্গে এইরকম একটা সাংঘর্ষিক অবস্থানে গেলে বাংলাদেশের জন্য যে ক্ষতি বা আমরা যে ক্ষতিগ্রস্ত হব উনি এটা বোঝেন। আমার ধারণা দুইজনের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই নির্বাচনের ব্যাপারে আর আপনি আরেকটি কথা বললেন যে যদি কাঙ্ক্ষিত ফলাফল না আসে সেই ক্ষেত্রে বক্তব্য অনুযায়ী যে আপনি বলছেন যে ফ্রুটফুল বা ফলপ্রসূ আশা, এইটি আমরা সবাই আশাবাদী যে ফলপ্রসূ হোক। যদি না হয়, যদি মীমাংসা না হয়, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যারা তৃতীয় পক্ষ সুযোগ নিতে চায়, সেই তৃতীয় পক্ষ কারা, তারা কিন্তু এই বৈঠকটি নিয়ে নানান ধরনের নেতিবাচক কথা বলবার নানান ধরনের চেষ্টা করছেন। এইটি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, কিছু লোক আছে যারা নিজেদের ওজন সম্পর্কে তাদের ধারণা কম, মানে আমি আমার ওয়েটটা কত, এটা সম্পর্কে আমার মর্যাদাটা কোথায়, এইটা সম্পর্কে অনেকের ধারণা কম থাকার কারণে তারা এক ধরনের মন্তব্য করছেন। আবার কিছু লোক আছে যে বাংলাদেশকে স্টেবল করে দিলে তাহলে তো আমরা মাতব্বরি করতে পারবো না বা আমাদের স্বার্থ বিঘ্নিত হবে, এবং বাংলাদেশে যদি একটি শক্তিশালী জনপ্রতিনিধির সরকার হয় বা নির্বাচিত সরকার আসে, শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে তাদের হয়তো কোথাও কর্তৃত্ব খর্ব হবে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এই গ্রুপটি মূলত তারা চাবে না যে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকটি ফলপ্রসূ হোক। তারা নানানভাবে চেষ্টা করবে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা বাংলাদেশ। প্রফেসর ইউনূসের যে এপ্রিলের দ্বিতীয়ার্ধে বা
সেকেন্ড উইকে যে নির্বাচনের কথা এখন পর্যন্ত আছে, তো সেটিকেও অনেকে যৌক্তিক মনে করছেন। আসলে এই যে এপ্রিলে নির্বাচন হওয়ার মতো পরিবেশ আদৌ আপনি দেখেন কিনা, বা হওয়ার মতো প্রাকৃতিক, আপনি যে বিষয়গুলো বললেন প্রাকৃতিক, ভৌগোলিক এবং সামাজিক নানান হিসেব নিকেশ করে এপ্রিল কি সম্ভাব্য হতে পারে কিনা, বা প্রফেসর ইউনূস যদি তারেক রহমানকে বোঝাতে পারেন সেক্ষেত্রে এপ্রিল আদৌ কি নির্বাচনের মাস কিনা? আসলে ইতিপূর্বে এপ্রিলে কিন্তু কোনো জাতীয় নির্বাচন হয়েছে বলে আমার জানা নেই, এবং না হওয়ারও তো অনেকগুলো যৌক্তিক কারণ ছিল এবং আছে, এবং পাবলিক পরীক্ষা তো আর পিছানো যাবে না। এমনিতেই এই গত মানে আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের প্রচুর ক্ষতি হয়েছে, আর একটি জাতিকে ধ্বংস করার জন্য কিন্তু ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়াই এনাফ। নির্বাচনের 3 মাস আগে থেকে কিন্তু নির্বাচন, আর সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা সেটি হচ্ছে যে নতুন নবগঠিত যে দলটি এনসিপি, এই এনসিপির অধিকাংশই কর্মী নেতা সব এই স্টুডেন্ট, এবং তারা যদি এই নির্বাচন এই টাইমে হয় তখন কিন্তু পড়াশোনায়, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিবে বা পাবলিক পরীক্ষায় অংশ নেবে, চাকরির পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ডিজাস্টারটা হবে। এবং ভর্তি পরীক্ষা এবং এই সময়টাই হয়। হ্যাঁ, এবং তারা ওই যে একটা নতুন করে তাদের মধ্যে একটা ভাবনা চলে আসছে যে সবকিছুতেই অটো পাস, অটো ভর্তি, এই দিকে মানে তারা ঝুঁকে পড়বে যে নির্বাচনের জন্য আমরা পড়তে পারি নাই, এটার জন্য এটা করতে পারি নাই, একটা অজুহাত দাঁড় করাবে। তা আমি মনে করি যে যারা সংশ্লিষ্ট, প্রাকৃতিক দুর্যোগ, আর প্রাকৃতিক দুর্যোগ তো এটি তো আর বলার অপেক্ষা রাখে না, এটি কিন্তু কারো হাতে নাই। মানে কালবৈশাখী, হ্যাঁ, ওই মানে প্রাকৃতিক ভাবেই ওই সময় এই কাজগুলো হবেই। গরম থাকবে, মাঠে যাওয়া যাবে না, হঠাৎ বৃষ্টি আসবে, রাস্তাঘাট থাকবে, নদী বিধৌত বিভিন্ন অঞ্চল আছে যে বন্যা। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে আমি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আমার বাড়ি, ইসলামপুর একদম কাছে, এই তো দুইটা উপজেলায় এই বর্ষাকালে এমন অবস্থা হয়ে যায় যে এক পাড়া থেকে আরেক পাড়ায় যাওয়াটাই কঠিন হয়ে যায়, এবং উপজেলা কমপ্লেক্সে 1 হাঁটু 1 কোমর করে পানি জড়ো হয়। তো ওই রকম সময় আসলে কিভাবে নির্বাচন সম্ভব? এই সব স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো ভোট কেন্দ্র থাকে। হ্যাঁ, ভোট কেন্দ্র থাকবে, এবং ওই সময় যদি ভোট কেন্দ্রের এরকম পানি থাকে তাহলে কিভাবে সম্ভব? তো সুতরাং যারা এই বিষয়ে সংশ্লিষ্ট তাদের এই বিষয়গুলো, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ, পাবলিক পরীক্ষা এবং এই বিষয়গুলো প্রাধান্য দিয়ে নির্বাচনের ডেট, সেক্ষেত্রে কি আপনি মানে এপ্রিল থেকে সরে আসবার জন্য? আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার এলাকা হিসাবে আমি যতটুকু জানি, এটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা ফেব্রুয়ারির রোজার আগেই নির্বাচন শেষ করা উচিত, এবং রোজা যেন একটি নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ পালন করতে পারে, না থাকে। রোজার আগেই নির্বাচন শেষ করতে হবে, নির্বাচন, সংসদ গঠন, হ্যাঁ, এটি শেষ করতে হবে। কারণ রোজার মধ্যে সব গেলে মানুষের, বাংলাদেশের মানুষ শতকরা 90% লোক ধর্মপ্রাণ মুসলমান, এবং তারা রমজানকে সারা বছর ধরে অপেক্ষা করতে থাকে যে তারা ইবাদত নামাজের মধ্যে মশগুল থাকবে, তারা ইফতার নিয়ে সবকিছু শেষ করেন। ওই সময় যদি নির্বাচনী আবহ থাকে বা নির্বাচনী প্রচারণা থাকে, এই ক্ষেত্রে কিন্তু আসলে ধর্মীয় ভাবেও আমরা খুব তারাবি অনেক কিছু আছে, এবং রোজার মধ্যে নির্বাচন আসলে সত্যিকার অর্থেই রোজার অনেক বড় ধর্মীয় ক্ষতি হবে বলে আমি একজন মুসলিম হিসাবে মনে করি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর সাথে একটি বৈঠক করবার জন্য প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে একটি চিঠি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিকী, সেই চিঠিটি নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে। হ্যাঁ, আমি পত্রপত্রিকার মাধ্যমেই জানতে পারলাম যে সেখানে প্রধান উপদেষ্টাকে যথাযথভাবে অ্যাড্রেস করা হয়নি, এবং ডক্টর ইউনূস কিন্তু আমাদের ছাত্র জনতার একটি অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছে, আকাঙ্ক্ষার সরকার, এবং এখানে কিন্তু কোনো দলের লোক না উনি। এইরকম একজন লোককে, মানে আমার ধারণা যে বাংলাদেশের যতগুলো জনসমর্থন সম্পৃক্ত রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, তার মধ্যে ডক্টর ইউনূস সবচেয়ে বেশি মানুষের মেজরিটি নিয়ে সে সরকার প্রধান হয়েছেন। তাকে এইভাবে অ্যাড্রেস করা, উনি, আমি যতটুকু জানি টিউলিপ সিদ্দিকী একজন ছায়ামন্ত্রী ছিলেন
যদিও দুর্নীতির অভিযোগে তিনি মন্ত্রিত্ব সেটি হারিয়েছেন। হারিয়েছেন, আবার একজন এমপি, এবং ব্রিটেনের মতো যেটাকে আমরা বলি যে এই গণতন্ত্রের সূতিকাগার, এই জায়গায় একজন মানে রাজনীতিবিদ হয়ে এবং তার যে উচ্চ শিক্ষিত এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল, হাই পলিটিক্যাল, তার কাছ থেকে আসলে এই ধরনের একটি চিঠি মানে অ্যাড্রেস, এই ভাষা, এটি আসলে কাম্য না। মানে এটি কি তার দুর্নীতির মতো আর একবার আমাদেরকে জাতি হিসেবে, বা তিনি তো বাংলাদেশী বংশোদ্ভূত, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে লজ্জিত তো করছেই বটে, কারণ একজন শিক্ষিত রাজনীতিবিদ, উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ পরিবারের এই সন্তান হয়ে এইভাবে একজন সরকার প্রধানকে অ্যাড্রেস করতে পারা উচিত না বা করা উচিত না। আর 2 নম্বর কথা হচ্ছে, কেন জানি মনে হচ্ছে যে এই যে আমরা জীবন দিলাম গণতন্ত্রের জন্য, বাংলাদেশি এই যে হাজার হাজার শিক্ষার্থী জীবন দিল, কেউ কেউ পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, এই যে শহীদদের যে প্রতি শ্রদ্ধা, আমার মনে হয় না ডক্টর ইউনূসকে এইভাবে সম্বোধন করাকে আমি মনে করি শহীদদের রক্তের সাথে বা শহীদদের প্রতি শ্রদ্ধা মোটেও তামাশা করা, এইটা তার জন্য। কারণ বাংলাদেশ এখন পর্যন্ত জুলাই যোদ্ধা যারা, তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের সেই বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গেই আমরা তুলনা করি। তারা দেশ যেরকম স্বাধীন করেছিল, কিন্তু দুইটি ত্যাগ একই, উদ্দেশ্য একই। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা মনে করি, শ্রদ্ধা করি। সেই জায়গায় টিউলিপ সিদ্দিকীর মতো এরকম একজন বিচক্ষণ উচ্চ শিক্ষিত পলিটিশিয়ান এইভাবে করাটা, এটা আমরা নিজেরা জাতি হিসেবে। ওই চিঠিতে দাবি করেছেন যে তিনি রাজনৈতিকভাবে হয়রানির শিকার বা রাজনৈতিক উদ্দেশ্যে তাকে দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়েছে, তিনি আসলে দুর্নীতির সাথে জড়িত নন, এটি পরিষ্কার হয়ে যাবে। এটি ভুল বোঝাবুঝি বলছেন উনি, আদৌ কি এটি ভুল বোঝাবুঝি? আমরা যতটুকু গণমাধ্যমে দেখেছি সেইগুলো তো সুনির্দিষ্ট অভিযোগগুলো এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে চিঠি ইস্যু করা হয়েছে। এখানে হ্যাঁ ঠিক আছে, ওনার দিক থেকে উনি ঠিক আছেন যে চোর তো সবসময় বলে যে আমি চুরি করি নাই, অপরাধী সবসময় বলে আমি নির্দোষ। উনি যদি সেটি দাবি করে থাকে ওনার জায়গা থেকে উনি ঠিক আছেন না, উনি ভুল বোঝাবুঝি দাবি করেছেন না, ওই তো উনি তো নিজেকে নির্দোষ বলছেন, এটি বলতে চাচ্ছেন, কিন্তু বাস্তবে উনি যে কাজগুলো করেছেন তো পত্রপত্রিকা একদম সুনির্দিষ্ট ভাবে আসছে এবং সুনির্দিষ্ট অভিযোগ, এবং উনি এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। ওনার লিগ্যাল প্যানেল যেটি ব্রিটিশ লয়াররা এটি ডিল করতে চাচ্ছেন সেটি ডিল করতে দেওয়া হচ্ছে না, কিন্তু বাংলাদেশি প্রচলিত আইনে ব্রিটিশ লয়ার কেন দিবেন তিনি? হ্যাঁ, বাংলাদেশের প্রচলিত আইনে বাংলাদেশের আইনজীবী আছে, তাদের দলের মতাদর্শে হাজার হাজার শত শত আইনজীবী আছে, তাহলে সেই লয়ার দিয়েই বিখ্যাত আন্তর্জাতিক মানসম্পন্ন লয়ার তো তাদের আছে, তাদেরকে নিয়োগ করা হোক। বাংলাদেশের আইনে কেন আমরা ব্রিটিশ লয়ার আনতে হবে? এটি আমাদের একজন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে এটা আমারও দাবি। আমাদের ব্রিটিশ লয়ার কেন আনতে হবে? সেই সুযোগটি দুর্নীতি দমন কমিশন দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন উনি। অভিযোগ তো নানান কথাই বলবেন, সেই ক্ষেত্রে হ্যাঁ অপরাধী যেন তার আত্মপক্ষ সমর্থনের সর্বোচ্চ সুবিধা পায় সেটির ব্যাপারে আমরা কনসার্ন, আমরা চাই, কিন্তু সেই ক্ষেত্রে উনি যেটি অভিযোগ করছেন সব অভিযোগ যে সত্য সেটাও না। কিন্তু টিউলিপ সিদ্দিকীর তো বাগান বাড়িও গাজীপুরে দেখেছি, এবং তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশে জন্মও নেননি, তিনি বাংলাদেশের নাগরিকও না, তাহলে গাজীপুরে ওনার বাগান বাড়ি আসলো কোত্থেকে? এটি তো মানে দুদক তো এমনি এমনি তাকে চিঠি দেয় নাই, এগুলো তথ্য প্রমাণ তাদের কাছে আছে বলেই কিন্তু চিঠি দিয়েছে। উনি এখন নিজে বাঁচার জন্য, অপরাধী সবসময় সেটাই করে, নিজে বাঁচার জন্য। এবং এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে $3 বিলিয়ন উৎকোচ নেয়া, এই অভিযোগও তো উঠেছে, এটি শুধু প্রমাণিতও তো হয়েছে। টিউলিপ সিদ্দিকী না, ওই পরিবারের প্রায় সদস্যদের বিরুদ্ধেই তো এই কমিশন বাণিজ্য দুতিয়ালির অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি এটি নেগোসিয়েট। হ্যাঁ, এটা তো আমরাও শুনেছি এবং অনেকে এটা বিশ্বাসও করে এবং বিশ্বাসযোগ্য এটি। হ্যাঁ, ওই যে একটা কথাই বললাম যে অপরাধী সবসময় নিজেকে নির্দোষ দাবি করে থাকেন, বিচারকরা তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার করবে, যেটি প্রমাণিত সেটি নিয়ে তো কথা বলার কিছু নেই। মানে তিনি তো সরাসরি এটিতে আসতে পারেন, সরাসরি মুভ করতে পারেন, এবং দুর্নীতি দমন কমিশনে তো আইনজীবী
এসে কথা বলবার কোনো রেওয়াজ এখনো পর্যন্ত আমরা পাইনি। যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি দমন কমিশনের সরাসরি হাজির হয়ে তাকেই আসতে হয়। হ্যাঁ, ইতিপূর্বে এইরকম অনেক হাই প্রোফাইল অফিসিয়ালরাও এখানে এসে কিন্তু নিজে এসে কথা বলে গেছেন। আর তার যে খালা শেখ হাসিনার পার্লামেন্টারি তো মানে ক্যাবিনেটারি মন্ত্রী আবুল হোসেন সশরীরে হাজির হয়ে, এবং আরো অনেকেই আসছে। এবং অতীতের যে কোনো সময়ের দুদকের মানে দুর্নীতি দমন কমিশনের চেয়ে বর্তমান দুর্নীতি দমন কমিশনের যারা আছেন দায়িত্বে, তারা সব দিক দিয়েই কিন্তু অনেকটাই স্বচ্ছ এবং তাদের ইমেজ অনেক ভালো। সুতরাং এখানে তাকে অন্যায়ভাবে কোনো অবিচারের শিকার হতে হবে আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি উনি অপরাধী, ওনাকে নোটিশ দেওয়া হয়েছে, উনি সশরীরে এসে এটি মোকাবেলা করুক, আইনিভাবে মোকাবেলা করুক। আরেকটি বিষয় মানে আলোচনায় এসেছে যে টিউলিপ সিদ্দিকীর এই দুর্নীতির সাপোর্ট বা সমর্থন দেওয়ার শুরু থেকেই কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি টিউলিপ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়েছেন এবং অভিযোগ করা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীও এই টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির সুবিধাভোগী এবং প্রফেসর ইউনূসের সাথে তিনি এই কারণে মিটিং করছেন না বা তাদের দেখা হচ্ছে না। এটি বাংলাদেশের পক্ষ থেকে কোনো আর্গুমেন্ট ছিল না, কিন্তু একটি প্রফেসর ইউনূস তো আমাদের রাষ্ট্রের মানে সরকার প্রধান, সেই হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীও ওই রাষ্ট্রের সরকার প্রধান, দুই সরকার প্রধানের একটি বৈঠক হতে পারত। এটি কোনো চিঠি বা আনুষ্ঠানিকতা ছাড়াও হতে পারত এবং প্রফেসর ইউনূস তো স্বাভাবিক কোনো সরকার প্রধান না, উনি একটু বেশি হাইট আছে স্বাভাবিক সরকার প্রধানদের থেকে। তো সেই জায়গায় অনেকে সন্দেহ করছেন যে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির প্রশ্ন হয়তো প্রফেসর ইউনূস করতে পারেন এবং তার যে পাচার করা সম্পদ, সেই সম্পদ ফেরত আনার ব্যাপারে তিনি কথা বলতে পারেন। এই আশঙ্কা থেকেই আপনার এই যে শেষ কথা থেকেই আমি শুরু করি। আজকে একটি জাতীয় পত্রিকার নিউজ দেখলাম যে পাচারকৃত অর্থ ফেরত দিতে তাদের অনীহা, স্টারমার্কের বৈঠক হচ্ছে না প্রধান উপদেষ্টার সঙ্গে। মূলত এই স্টারমার্কের যে দল, সেই দলেরই তো এমপি টিউলিপ সিদ্দিকী। এখন রাজনীতিতে আমরা তাদেরকে মনে করি যে তারা বাইবেল, এবং আমেরিকা এবং যুক্তরাজ্য এইগুলোকে আমরা মনে করি যে গণতন্ত্রের দিক দিয়ে তারা কিন্তু খুবই মক্কা মদিনা বা সূতিকাগার। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকী যেহেতু একাধিক জায়গায় উনি যদি নির্দোষী হবেন তাহলে তার ছায়ামন্ত্রিত্ব গেল এবং এই সরকারের কাছ থেকেই তো তাকে বরখাস্ত করেছে এই স্টারমার্কের সরকারই তো। তাহলে উনি কেন, ওনার তো উচিত ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এটি খোলাসা করা, যদি কোনো ভুল থাকে সেটা খোলাসা করা, এবং যদি পাচারকৃত অর্থ থেকেই থাকে সেই ক্ষেত্রে সেটি বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া যে এটা তোমার দেশ থেকে আসছে, রাষ্ট্র হিসেবে তার এটা দায় আছে। কিন্তু কেন জানি ওই যে রাজনীতির শেষ বলে কোনো কথা নেই, আমার কেন জানি মনে হচ্ছে এই রাজনীতি সেখানেও ওই রকমই আছে। নইলে টিউলিপ সিদ্দিকীর ইস্যুতে কেন স্টারমার্ক প্রধান উপদেষ্টার মতো ডক্টর ইউনূসের মতো বরেণ্য একজন বিশ্ব ব্যক্তিত্ব তার সাথে বৈঠক করবেন না? ওনার সাথে বৈঠক করার জন্য তো অন্যান্য রাষ্ট্রপ্রধানরা মুখিয়ে থাকেন, সেখানে সে কেন করছেন না? এর পিছনে কি কারণ, এটি আসলে ব্যাখ্যার দাবি রাখে। মানে আমাদের আসলে খুব জানতে ইচ্ছে করে কি এমন আছে যে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্বে তার সঙ্গে বৈঠক করছেন না স্টারমার্ক। নিশ্চয়ই পিছনে কোনো কিছু, যেখানে ব্রিটিশ কিং চার্লস পর্যন্ত সাক্ষাৎ হচ্ছে, ওনাদের এক ধরনের দেখা হচ্ছে এবং একটি অ্যাওয়ার্ডও গ্রহণ করছেন, হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন সেখানে। সেটি আসলে স্টারমার্কের যদি এটি খবরটি যদি সত্য হয়, উনি যদি দেখা না হয় তাহলে এটি আসলে খুব দুঃখজনক। যেখানে ব্রিটিশ রাজা যদিও মানে সরকারের প্রধান না, কিন্তু তাদের কিন্তু রাষ্ট্রপ্রধান, উনি যেখানে ডক্টর ইউনূসের সাথে দেখা হচ্ছে, একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, একটা রাষ্ট্রীয়ভাবেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে সেই রাষ্ট্রের সরকার প্রধান তার সাথে এই ইস্যুতে বৈঠক না করাটা খুবই দুঃখজনক। এবং আমরা তাদের প্রতি যে আমাদের যে ধারণাটা ছিল সেই ধারণার ভিতরে মানে সন্দেহের সৃষ্টি করবে। স্টারমার্কের উচিত প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে বৈঠক করে যদি
তাদের দাবি অনুযায়ী কোনো ভুল বোঝাবুঝি থেকেই থাকে, সেটিও ক্লিয়ার করা যে এটা এই আপনারা এটা ভুল বুঝবেন না, আসল ঘটনা এই, সেটা ক্লিয়ার করা। তাহলে জাতি হিসেবে আমরাও জানতে পারলাম যে কি হলো না হলো। কিন্তু উনি দেখা না দেওয়া মানেই হচ্ছে আমরা ধরেই নিব কোনো কিছু গোপন করা। ডালমে কুচ কালা হ্যাঁ। ঈদুল আজহার 10 দিনের দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে আবার অফিসিয়ালি আমাদের কার্যক্রম শুরু হবে। এবং আমরা দেখেছি যে এই ঈদুল আজহার ছুটিতে যাবার আগে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েই ছিল। আন্দোলন বা কর্মবিরতি, নানান ধরনের কর্মসূচির মধ্যে আমলারা গিয়েছিল। তো ঈদুল আজহার ছুটির পরে এই এর মধ্যেই কিন্তু বিএনপি এবং প্রফেসর ইউনূসের মধ্যে আমরা প্রত্যাশা করি যে মীমাংসা হয়ে যাবে এবং আমাদের রাজনীতির অনেক অন্ধকার জায়গা বা যেটুকু ঘোলাটে পরিবেশ ছিল সেটুকু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রশাসন বা আমলাযন্ত্র স্বাভাবিক হবে কিনা বা নতুন কোনো গেমের মধ্যে পড়ে যাবে কিনা এই রাষ্ট্র। সাইদ খান, আসলে এইরকম 10 দিনের ছুটি আমার মানে বুদ্ধি হওয়ার পর আমি দেখিনি যে রাষ্ট্রীয়ভাবে 10 দিনের ছুটি এত লম্বা ছুটি। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা কিন্তু 5 দিনের ছুটি পেয়েছি। এই 5 দিনই আমাদের কাছে মনে হয়েছে যে অনেক বড়। যাই হোক, যে সিচুয়েশনের মধ্যে ছুটি শুরু হয়ে যায়, আবার যে আগামী রোববার থেকে অফিস শুরু হবে, এই সিচুয়েশনটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কালকের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক, এই বৈঠকের যদি সফল হয় সেই ক্ষেত্রে এখানেও কিন্তু তার প্রভাব পড়বে, তার সুবাতাস লাগবে। এবং ওই ভুল বোঝাবুঝি একটা অস্বস্তি পরিবেশে একটু দূরত্বের কারণেই কিন্তু প্রশাসনেও কিন্তু এর প্রভাব পড়েছে। তা আমি বিশ্বাস করি যে এই বৈঠকটি সফল হবে এবং আমাদের যেটুকু দূরত্বের সৃষ্টি হয়েছে প্রশাসনের আমলাতন্ত্রের ভিতরে সেটিও দূর হয়ে যাবে। তবে সেই সাথে এটি মনে রাখতে হবে যে আসলে আপনি যে কথাটি বললেন যে প্রশাসন গতিশীল হবে কিনা, আমার কেন জানি মনে হয় দীর্ঘদিন ধরে আমি প্রশাসন বিটে কাজ করার সুবাদে আমার কাছে মনে হচ্ছে এটি আসলে এই দূরত্বের কারণে স্থবিরতা হয়েছে তা না। এখানে তারা চাচ্ছে, বলা চলে এক কথায়, একটি নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে প্রশাসন। কারণ তারা চায় যে একটা নির্বাচিত সরকার আসলে ওই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসন কিভাবে চলবে, অনেক কিছু চেঞ্জ হবে, তখন হয়তো প্রশাসনটা কিভাবে চলবে তখন তারা ডিসাইড করবে। এখন পরিস্থিতিটা এমন, সাইদ খান আপনি নিজেও জানেন যে ফাইলটি ডেপুটি সেক্রেটারি লেভেলে নিষ্পত্তি হওয়ার কথা, এখন কিন্তু সেটি হচ্ছে না। ওই ডেপুটি সেক্রেটারি উপরে পাঠিয়ে দিচ্ছে, ফাইলে লিখে দিচ্ছে দেখুন স্যার, দেখুন, ওই স্যারের কাছে চলে যাচ্ছে, স্যার জয়েন্ট সেক্রেটারি পাঠাচ্ছে এডিশনাল সেক্রেটারির কাছে, এডিশনাল সেক্রেটারির দায়িত্ব নিচ্ছে না, কারণ সামনে কোন সরকার আসে, আমি এই ফাইলের কারণে আবার কি হাত করা পড়বো নাকি, ঠিক আছে এটা স্যারের উপরে ছেড়ে দিই, অনেকটা দায় এড়িয়ে যাওয়া। যেটি জয়েন্ট সেক্রেটারি লেভেলে নিষ্পত্তি হওয়ার কথা সেটি না হয়ে সেটি সচিবের দপ্তরে চলে যাচ্ছে, যে কারণে সচিবের দপ্তরে কাজের মানে স্তূপ, ফাইলের স্তূপ হয়ে যাচ্ছে। এবং সচিবরাও এখন আছে খুব মানে আতঙ্কের ভিতরে, যেহেতু তাদের দীর্ঘদিন ধরে তারা কেউ আছেন ফ্যাসিস্ট সরকারের কর্তৃক নিয়োগকৃত, তাদের মধ্যেও কিন্তু একটি হীনমন্যতা এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস কমে গেছে, যে কোনো টাইমে হয়তো তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তাহলে আমি কেন এই ফাইল নিষ্পত্তিতে যে আর এক নতুন বিপদ ডেকে আনবো কিনা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে প্রশাসন এখন পুরোটাই নির্বাচিত একটি সরকারের দিকে তাকিয়ে আছে। এই বৈঠকের তারা স্বস্তির নিঃশ্বাস ছাড়বে যে যদি সফল হয় প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ছাড়বে এবং গতি ফিরবে কিছুটা ফিরবে। জি, ধন্যবাদ ওবায়দুল্লাহ বাদল। আমরাও প্রত্যাশা করি যে আগামীকালকের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, কাঙ্ক্ষিত যে বৈঠক এবং কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা গোটা জাতির, আমরা সেই প্রত্যাশার পালে হাওয়া পাবে এবং আমাদের সেটি প্রাপ্তিযোগ হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই বৈঠকই হবে বাংলাদেশের সমাধান যাত্রার আরেকটি উদাহরণ হয়ে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।